আশা করি বুঝতে পেরেছেন। এখন ক নম্বরে আমাদের বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার আগে আমরা অবশ্যই বের করে নিব যে আমাদের ডেবিট সাইডের আইটেমগুলো অর্থাৎ ব্যয়ের আইটেমগুলো কি কি আছে এবং ক্রেডিট সাইডের অর্থাৎ আয়ের আইটেমগুলো কি কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু বের করে নেই। আমাদের এই অঙ্কের মধ্যে ডেবিট সাইডের আইটেম বা ব্যয়সমূহ আছে, ব্যয়সমূহ আছে আপনার মূলধনের সুদ, মূলধনের সুদ, বেতন, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এবং আয় সমূহ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আয় সমূহের মধ্যে আসবে এই অঙ্কে নিট মুনাফা, নিট মুনাফা, তারপর আছে আপনার উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ এবং আমরা জানি পণ্য উত্তোলনের একটা ব্যাপার অঙ্কের মধ্যে কিন্তু কি আছে, পণ্য উত্তোলন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যয়ের বিষয়গুলো এবং আয়ের বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থী, ডেবিট সাইডে বা ব্যয়ের সাইডে আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাবে কি কি আসে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এগুলোর মধ্যে আমাদের এই অঙ্কের মধ্যে আছে কি কি? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ব্যয়ের দিকে কি কি আছে এবং আয়ের দিকে আছে আমাদের নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কে চলে যাই। আমরা আয়ের দিকটা আগে লিখে নিব, অন্তর্ভুক্ত করে নেই। আমরা এখানে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান, ক্রেডিট সাইডে লিখব কি লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। এখন এখানে কি লিখবো? নিট মুনাফা, নিট মুনাফা। তো নিট মুনাফা কত ছিল আমাদের? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা আমরা এখানে অন্তর্ভুক্ত করে নেই। ৮০,০০০ টাকা নিট মুনাফা কত ছিল সুপ্রিয় শিক্ষার্থী? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা আমরা এখানে অন্তর্ভুক্ত করে দিলাম। এরপরে আমাদের কি আসে? নিট মুনাফা, উত্তোলনের সুদ। আয়ের দিকে কিন্তু আমাদের উত্তোলনের সুদ এই অঙ্কের মধ্যে আছে। তাহলে যেহেতু সব অংশীদারি কি করেছে? উত্তোলন করেছে। যেহেতু সুপ্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা অংশীদারি উত্তোলন করেছে এবং প্রত্যেকটা অংশীদার কি পাবে? উত্তোলনের সুদ পাবে। তা সেই জন্য আমরা এখানে কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব। কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। কি লিখবো? উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা অংশীদারদের নামগুলো একটু এখানে লিখে নিব, ঠিক আছে। মিনা, এবং রেনু, তিনজন অংশীদারের নাম লিখে দিলাম। এখন আমরা একটু দেখব যে তারা কি পরিমাণ উত্তোলন করেছিল। তো তারা সুপ্রিয় শিক্ষার্থী যথাক্রমে ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা সারা বছর ধরে ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা উত্তোলন করেছে। তার মানে এক একজনের এখানে যথাক্রমে মোট উত্তোলনের পরিমাণ হচ্ছে সারা বছরে ৬,০০০ টাকা, আরেকজনের কত টাকা? ৪,০০০ টাকা এবং শেষের জন অর্থাৎ রেনুর কত টাকা? মোট উত্তোলন সারা বছরে ৩,০০০ টাকা আমরা পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থী। তো যেহেতু এখানে সারা বছরের কিসের কথা উল্লেখ করা আছে, তাহলে আমরা কি করব? এভারেজে ৬ মাসের সুদ ধার্য করব। যেহেতু সারা বছরের উত্তোলনের কথা কি আছে? উল্লেখ আছে। যেহেতু সারা বছরের উত্তোলনের কথা উল্লেখ আছে, সেই জন্য আমরা কি করব? যে এভারেজে বা গড়ে ৬ মাসের সুদ ধার্য করব। এবং উত্তোলনের উপর সুদের হার কত? মূলধন এবং উত্তোলনের উপর সুদের হার 10% এবং 10% হারে সুদ ধার্য করব।
মিনা উত্তোলন করেছে কত টাকা? ৬,০০০ টাকা সারা বছরে, অর্থাৎ ৬,০০০ টাকা গুণ 10% সুদ ধরবো, 10% এবং এভারেজে 6 মাসের, কয় মাসের? 6 মাসের, এভারেজে কয় মাসের? 6 মাসের। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে ৬,০০০ টাকা 10% সুদ হচ্ছে ৬০০ টাকা। ৬০০কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করি, 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসতেছে 300 টাকা। কত টাকা? 300 টাকা পেয়ে গেলাম আমরা মিনার উত্তোলনের সুদ। তারপরে মিনা দেখেন এর হচ্ছে কত করেছিল? 4,০০০ টাকা। 4,০০০ টাকা 10% সুদ ধরবো, 12 দিয়ে ভাগ করব এবং 6 দিয়ে গুণ করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তো 4,০০০ টাকা 10% হচ্ছে আপনার 400 টাকা। 4,০০০ টাকা 10% কত? 400 টাকা। 4,০০০ টাকা 10% 400 টাকা। এই 400কে যদি 12 দিয়ে ভাগ করি, 6 দিয়ে গুণ করি, বা 400কে যদি 12 দিয়ে ভাগ করি এবং 6 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসতেছে 200 টাকা। কত টাকা? 200 টাকা। আমরা এরও কি পেয়ে গেলাম? উত্তোলন সুদ পেয়ে গেলাম। এরপর আমাদের কি আছে? রেনু উত্তোলন করেছে সারা বছরে 3,০০০ টাকা। তো 3,০০০ টাকার উপর আমরা 10% সুদ ধরবো। 10% সুদ ধরার পর কি করব? 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। 3,০০০ টাকা 10% সুদ 300 টাকা। 3,০০০ টাকা 10% সুদ 300 টাকা। এই 300কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করি, আমরা পাচ্ছি 150 টাকা। 150 টাকা। আমরা কিন্তু তিনজনের কি করে ফেললাম? উত্তোলনের সুদ নির্ণয় করে ফেললাম। তিনজনের কি করে ফেললাম? উত্তোলনের সুদ নির্ণয় করে ফেললাম সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে এই তিনজনের মোট সুদের পরিমাণ দাঁড়াচ্ছে আপনার 650 টাকা। 650 টাকা। উত্তোলন সুদের কাজ শেষ। এরপরে আমাদের কি আছে? পণ্য উত্তোলন। আমরা জানি যে আমরা অঙ্কের মধ্যে দেখেছি যে মিনা নগদ উত্তোলন ছাড়াও 2500 টাকার পণ্য উত্তোলন করেছিল। মিনা কি করেছিল? নগদ উত্তোলন ছাড়াও 2500 টাকার পণ্য উত্তোলন করেছিল। অর্থাৎ মিনার কি লিখবো আমরা এখানে? মিনার মূলধন হিসাব। মিনার মূলধন হিসাব। ঠিক আছে, মিনার মূলধন হিসাব। হ্যাঁ, কি এটা? পণ্য উত্তোলন। দেখি পণ্য উত্তোলন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত বুঝতে পেরেছেন। পণ্য উত্তোলনের পরিমাণ কত ছিল? 2,500 টাকা। 2,500 টাকা। শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের আয়ের দিকে বা ক্রেডিট দিকের কাজ সম্পূর্ণ শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব কোথায়? ডেবিট দিকে। ডেবিট দিকে আমাদের আছে সুপ্রিয় শিক্ষার্থী যে প্রথমে কি আসে? মূলধনের সুদ। কি আসবে? মূলধনের সুদ। এমপি কি আসবে? মূলধনের সুদ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বার রিপিট করছি। আমরা জানি যে আমাদের লাভ লোকসান আবরণ হিসেবে কি কি আসে ডেবিট সাইডে বা ব্যয়ের সাইডে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এগুলোর মধ্যে আমাদের এই অঙ্কে আছে কি? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ। আমরা এগুলোকে অন্তর্ভুক্ত করব সুপ্রিয় শিক্ষার্থী। তো যেহেতু সকল অংশীদারই কি পাবে? মূলধনের সুদ পাবে, আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এই হচ্ছে বিষয়। এখন কি লিখবো? মূলধনের সুদ। অংশীদারগণের নাম লিখে দিব, মিনা এবং রেনু। এখন দেখতে হবে যে কত টাকা করে কি করেছিল? মূলধন এনেছিল। প্রারম্ভিক মূলধন কে কত টাকা করে এনেছিল? মিনা এনেছিল 2 লক্ষ টাকা এবং উত্তোলনের উপর মূলধনের উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে 10% করে। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা। ঠিক আছে, 2 লাখ টাকার উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। 2 লাখ টাকার উপর 10%, 2 লাখ টাকা 10%, 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। বিনা সে এনেছিল কত টাকা? সে এনেছিল হচ্ছে আপনার 1,80,000 টাকা। 1,80,000 টাকা। আমরা কি করব? 10% সুদ ধার্য করব। তো 1,80,000 টাকা 10%, 18,000 টাকা। 18,000 টাকা। রেনু এনেছিল কত টাকা? 1,40,000 টাকা।
10%। 1,40,000 টাকা 10%, 14,000 টাকা, 14,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু কি করলাম, আমরা কিসের মূলধনের সুদটা নির্ণয় করে ফেললাম, মূলধনের সুদ নির্ণয় করে ফেললাম। তো আমাদের অংশীদারদের মোট কি আসতেছে, আপনার মোট উত্তোলনের সুদ ছিল, মোট মূলধনের সুদ আসতেছে আপনার এখানে 20,000 টাকা। তারপর হচ্ছে কত, 18 এবং 14, আমাদের কত টাকা ছিল 52,000 টাকা। কত টাকা, 52,000 টাকা। আমাদের মোট আসতেছে কত, 52,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, 52,000 টাকা আমাদের কি মোট মূলধনের সুদ, মোট মূলধনের সুদ। এরপরে আমরা কি করব, বেতন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কের মধ্যে দেখেছি যে আমাদের একজন অংশীদার কি করেছিল, 18,000 টাকা বছরে বেতন পাবে। মিনা বার্ষিক 18,000 টাকা কি পাবে, বেতন পাবে। তাহলে আমরা কি লিখবো, মিনার মূলধন হিসাব। কি লিখবো, মিনার মূলধন হিসাব বেতন। তো সারা বছরে মোট বেতনের পরিমাণ কি কত পেয়েছিল, 18,000 টাকা বার্ষিক বেতন। এই জন্য আমরা এখানে 18,000 টাকা অন্তর্ভুক্ত করে দিলাম। এরপর সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কি আছে, ঋণের সুদ। হ্যাঁ ঋণের সুদ আমরা জানি যে একজন অংশীদার বিনা, ঠিক আছে, সে কি করেছিল, আমাদের 20,000 টাকা কি করেছিল, ঋণ প্রদান করেছিল। ঠিক আছে, তো এই ঋণের সুদটা কিন্তু আসবে, ঋণের সুদটা কিন্তু আসবে। ঠিক আছে, এই ঋণের সুদ। হ্যাঁ তা কি লিখবো, বিনার ঋণ হিসাব, ঋণ হিসাব, বিনার ঋণ হিসাব, ঋণের সুদ, ঋণের সুদ। তো ঋণের সুদ আমরা নির্ণয় করেছি, ঋণের সুদ আমরা কি করেছি, নির্ণয় করেছি। আমরা এই ক্যালকুলেশনটা আবার একটু এখানে দেখা দেব। 20,000 গুণ 6% গুণ 6 নিচে 12। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সুদের পরিমাণ কত টাকা, 600 টাকা। ঋণের সুদের পরিমাণ কত টাকা, 600 টাকা। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী আয়ের দিক এবং ব্যয়ের দিক দুটোটাই কিন্তু কি করে ফেলেছি, অন্তর্ভুক্ত করে ফেলেছি। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এখন আমরা এখানে আয়ের দিকটাকে আগে যোগ করব, আয়ের দিকটাকে আগে যোগ করব। তো এখানে আমাদের আয়ের দিকে আছে 80,000 টাকা, তারপরে কত টাকা, 650 টাকা, তারপরে 2,500 টাকা বা 2,500 টাকা। আমাদের এখানে মোট আসতেছে 83,150 টাকা, 83,150 টাকা মোট। ঠিক আছে, আমাদের আয়ের দিকের মোট যোগফল কত, 83,150 টাকা, 83,150 টাকা। এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আয়ের দিকটা কি আছে, আয়ের দিকটাই বড় আছে। কোন দিক থেকে, ব্যয়ের দিকের থেকে। আমরা সেম এই জিনিসটা কি করব, এই অ্যামাউন্টটা এখানে অন্তর্ভুক্ত করব। কত টাকা, 83,150 টাকা, 83,150 টাকা। তো অন্তর্ভুক্ত করলাম সুপ্রিয় শিক্ষার্থী। এখন আমরা কি করব, এখন আমরা বন্টনযোগ্য মুনাফা বের করব, বন্টনযোগ্য মুনাফা বের করব। অর্থাৎ এই আয়ের দিকের যোগফল 83,150 টাকা থেকে ব্যয়ের দিকের এগুলোকে আমরা কি করব, মোট ব্যয়কে আমরা বাদ দিব। তাহলে আমরা 83,000 টাকা থেকে 83,150 টাকা থেকে বাদ দিব আপনার এই পুরো অ্যামাউন্টটা। ঠিক আছে, 52,000, তারপরে 18,000, 70,600 টাকা। তো আমরা 83,150 টাকা থেকে বাদ দিব কত, 70,600 টাকা, 70,600 টাকা, 12,055। সুপ্রিয় শিক্ষার্থী, কত আসবে আমাদের, 12,055। এই 12,055 হচ্ছে আমাদের কি বন্টনযোগ্য মুনাফা, 12,550, 12,550 টাকা। এটাই কি আমাদের, এটাই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এখন আমরা কি করব, এখন আমরা মুনাফার অংশটা দেখা দিব। অর্থাৎ কোন অংশীদার কি পরিমাণ কি পেয়েছে, মূলধন মুনাফা পেয়েছে, সেটা আমরা দেখা দিব। তো অনুপাতটা আমরা জানি 2:2:1, 2:2:1।
1। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা অনুপাতের রাশিগুলোকে আগে যোগ করে দিব। তাহলে 2 যোগ 2 যোগ 1 আমাদের কত হচ্ছে 5। ঠিক আছে, তো দেখেন আমরা একটু পিছিয়ে চলে যাব। অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ। অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ। মুনাফার অংশ, ঠিক আছে, মুনাফার অংশ। একটু অংশীদারগুলোর নামগুলো লিখে দিব আমরা, মিনা এবং রেনু। ঠিক আছে, এখন আমরা দেখাবো যে কে কত কোন অংশীদার কত কি পরিমাণ মুনাফা পেল। এখন দেখেন এখানে 12,550 টাকা আমাদের কি মোট বন্টনযোগ্য মুনাফা। এখন আমরা এটাকে বন্টন করে দিব। 12,550 গুণ, এখন আমাদের মিনার অনুপাতের রাশি কত? মিনার অনুপাতের রাশি হচ্ছে 2। মিনার অনুপাতের রাশি কত? 2। তার মানে উপরে 2 নিচে 5, উপরে 2 নিচে 5, অর্থাৎ এই অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল। তো আমাদের এখানে কিসের মিনা কি পাচ্ছে, বিনা মুনাফা পাচ্ছে। আমরা কি করব, 12,550 কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করব, 12,550 কে কি করব, 5 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। আমাদের মিনা তাহলে কি পাচ্ছে কত টাকা? মিনা পাচ্ছে 5,020 টাকা। 5,020 টাকা, 5,020 টাকা বিনা। সে পাচ্ছে কত? 12,550 গুণ, তারও কিন্তু সেম, তার অনুপাতের রাশিও সেম 2। ঠিক আছে, তো সেও কি পাবে? সেম এই 5,020 টাকাই পাবে। এবং রেনু, রেনু কত পাবে? 12,550 গুণ, তার অনুপাতের রাশি 1। ঠিক আছে, তাই 1 উপরে 1 নিচে 5। তাহলে আমরা কি করব এখন? সিম্পলি আমরা এটাকে কি করলেই হবে, এই 12,550 কে 5 দিয়ে ভাগ করলেই হবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলেই হবে। সে পাবে 2,510 টাকা। 2,510 টাকা, 2,510 টাকা। কি পাবে কত? আমাদের রেনু পাবে কত? 2,510 টাকা। 2,510 টাকা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এখানে বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই ছিল আমাদের মোট 6 নম্বর অঙ্ক। যদি তারপরে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেন করবেন, অবশ্যই সমাধান করে দেওয়া হবে। কমেন্ট সেকশনে যদি কোশ্চেন করেন অবশ্যই সমাধান করে দেওয়া হবে। নতুবা পেজে কি করতে পারেন, নক দিয়েও যে কোনো সমস্যার কথা জিজ্ঞেস করতে